মঈনুদ্দিন ফখরুদ্দিন সংস্কার শুরু করছে, সেই সংস্কার অসমাপ্ত আছে, সেটা সমাপ্ত করার দায়িত্ব কি সরকার নিচ্ছেন কিনা আমি জানি না। এটা পাপেট অথবা পুতুল সরকার গঠন করার দেশি বিদেশি যে চক্রান্ত, সেই চক্রান্তের সূত্রপাত ঘটায় মঈনুদ্দিন ফখরুদ্দিন। কে কে যেন বললেন যে সরকার একটু ইতিবাচক কথা বলছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে। এটা কতটুকু সত্য আমি জানি না। তো মাঝখানে জামাতে ইসলাম আবার ঢুকছে কয় ইউনিয়ন পরিষদের নির্বাচন, অর্থাৎ স্থানীয় সরকারের নির্বাচন। আর ডিসেম্বরের মধ্যে কি স্থানীয় সরকারের নির্বাচন হবে না জাতীয় সংসদ নির্বাচন হবে? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। আমরা কি 17 বছর আন্দোলন করছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান নির্বাচন আন্দোলন করছি? আমরা আন্দোলন করছি জনগণের ভোটের অধিকারের মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে নির্বাচিত জনপ্রতিনিধির একটি পার্লামেন্ট, একটি সরকার। আমরা আন্দোলন করেছি একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্য, জনগণের ভোটের অধিকার আদায় করার জন্য। সেই কাজটা করেন, আমরা সেই কাজটা চাই। আমাদের 16 বছরের আন্দোলনের শেষ প্রান্তে জুলাই 24 তারিখ থেকে 5ই আগস্ট যেই ছাত্ররা কোঠার দাবিতে নেমেছিল, আমরা প্রথম দিনই তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। তারপরে দিয়েছি আমরা সর্বাত্মক সমর্থন। তারপরে আমরা ছদ্মবেশে ঢুকে গেছি সেই আন্দোলন। আমরা খালেদা জিয়ার নাম উচ্চারণ করি নাই, আমরা তারেক রহমানের নাম উচ্চারণ করি নাই, আমরা বিএনপির নাম উচ্চারণ করি নাই। আমরা সবাই ছাত্র দলের আন্দোলনের সাথে, যারা আমার তরুণ সমাজ, আমার দলের ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবক দল, এদেরকে আমরা তাদেরকে সম্পৃক্ত করে দিলাম। ফাইনালি জনতা, সেই জনতা আমরা, এই জনতা আমজনতা না। সকল রাজনৈতিক দলকে ওপেন করেছে, আসেন প্রকাশ্যে। আমরা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা বিশ্বাস করি। আমরা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। হাজারো দল হোক, জনগণ বেছে নিবে কোন দলকে তারা ভোট দিবে, তার প্রতি তাদের আস্থা কি নাই। এই কাজটা কিন্তু জনগণের, এই কাজটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের না। সে কারণেই শুনলাম আত্মপ্রকাশ পাবে শুক্রবার। ভালো, আলহামদুলিল্লাহ, দোয়া করুন আপনাদের দল তাড়াতাড়ি আপনারা করেন, দলটা করে মাঠে নামেন। আর আপনার দলের যারা আছে পার্লামেন্টের মধ্যে, মন্ত্রিসভার মধ্যে, তাদেরকে নামায় আনেন। গাছেরটাও খাইবেন, নিচেরটাও খাইবেন, দুইটা একলগে খাইতে পারবেন না, একটা খাইবেন। হয় রাজনৈতিক দল করবেন, রাস্তায় নামবেন, আর না হলে সরকারেরটা খাচ্ছেন, খান, চুপ করে বসে। আমরা বেশি দিন মর্জি কথা শুনতে রাজি না। আমরা শুনতে রাজি আছি 17 বছর গেছে, দৌড় ঘুরছি, অনেকবার মাথা পাচ্ছে, মরি নাই। ঈশ্বরে একটা কথাই বলছিলাম, শেখ হাসিনার পতনের আগে আমাকে চিন্তায় তুলো না। আপনারা এই খবরটা নিশ্চয়ই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পাইছেন। আজও বলে যাচ্ছি, গাজীপুরের মাটিতে বসে আবার ঈশ্বরের কাছে আমার একটি চাওয়া, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন না দেখে আমাকে চিন্তায় তুলো না। আমি আরেকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে চাই। গত 29 তারিখ ডিসেম্বরে আমার স্ত্রী ঝর্ণা রায় মারা গেলেন হসপিটালে। ডাক্তারদের কাছে হাতে পায়ে ধরে বলছে মারা যাবো জানি, কিন্তু একটা নির্বাচন হবে, সেই নির্বাচনটা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো। আমার স্ত্রী কিন্তু আপনার গাজীপুরের নাতনি, এবং তার আপনাদের ভাষায় নানা, তার ভাষার নাম দাদু, অ্যাডভোকেট রমেশ সরকার, মহারাজার প্রধান আইনজীবী। কিন্তু গাজীপুরের বাসীর সেই নাতনি একটা নির্বাচন দেখে যেতে পারে নাই। সে কারণেই আমি ঈশ্বরের কাছে বলি, তার আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই, তুমি আমাকে আকাঙ্ক্ষার থেকে বঞ্চিত করো না।
আমিও যেন একটি ভোট দিয়ে একটা নির্বাচন থেকে জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে তার ভোটের অধিকারটা প্রয়োগ করে আগামী দিনটি কেমন হবে দেশটা তারা যেন নির্ধারণ করতে পারে। এই দেশটা যারা এই যুবক আছেন তাদের, এই দেশটা এখন আমাদের না। আমরা ৭১ যে স্বপ্ন দেখেছিলাম, আমরা ৬৯ যে স্বপ্ন দেখেছিলাম, ৬২-তে যে স্বপ্ন দেখেছিলাম, আমরা ৭১ সেই স্বপ্ন বাস্তবায়ন করছি একটি বাংলাদেশ। এই বাংলাদেশটা আগামী দিন আপনারা উপভোগ করবেন, আপনারা আপনাদের মতো গড়ে তুলবেন। কেমন বাংলাদেশ চান সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আজকে ডিক্লারেশন বা প্রোক্লামেশন অফ ৫ই আগস্ট তাদের লেখাটা পড়লাম, কোনো জায়গায় মুক্তিযুদ্ধের কথা নাই। পাকিস্তানিদের বৈষম্য বিরোধী তার কারণে, বৈষম্য করার কারণে ৭১ নাকি জনযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয় নাই, এর কথা। অর্থাৎ যারা ৭১ সালের মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী হতে পারে। রুগ্ন যেমন দেশ দেখতে চেয়েছি তেমন দেশ হয় নাই। না হওয়ার পিছনে আমাদের সকলের ব্যর্থতা, আমাদের অনুশোচনা, অনুতপ্ত। আমরা কেন পারি নাই সেগুলি নির্ধারণ করেই আমার দল সকল দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা দিয়েছে। সেই যেমন বাংলাদেশ চেয়েছিলাম ৭১ যুদ্ধে, তেমন একটি বাংলাদেশ আগামী করতে, প্রতিষ্ঠিত করতে। তফাৎটা কোথায়? আমি তো কোনো তফাৎ দেখি নাই। ইদানিংকালে একটি দল খুব বেশি চোখ রাঙায় কথা কয়, খুব চোখ রাঙায় কথা কয়। মনে হয় এতটা চোখ রাঙাই ভালো না। জবাব ৭১ দিচ্ছি, এখন যদি দিতে হয় সেটা কোনো মঙ্গলজনক হবে না। এখন প্রশাসনে যাবেন, যেখানে যাবেন সেখানে যাবেন, সব আওয়ামী লীগ জামাত হয়ে গেছে, মনে করে জামাত ক্ষমতা এসে গেছে। আমি কি ভুল বলতেছি না সঠিক বলতেছি? সুতরাং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শুধু নয়, বীরাং কি রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি একটি জাতি, সবাই বাংলাদেশি। আমরা জন্মে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ভাষায় নানা ভাষার লোক হইতে পারি, বাট এই ভৌগোলিক অঞ্চলের মধ্যে আমরা যারা জন্মগ্রহণ করছি, বিশ্বাস করি তারা আমরা সবাই বাংলাদেশি। সুতরাং এই সুযোগটাকে কেন্দ্র করে যদি কেউ অতি বাড়াবাড়ি করেন, সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, তাদেরকে সম্মান করতে যদি লজ্জাবোধ করেন, তাহলে কিন্তু জাতি কাউকে ছেড়ে দেবে না। এই জাতির অনেক মায়ের বুক খালি হয়েছে ৭১, অনেক বোন বিধবা হয়েছে, মা বিধবা হয়েছে। একটা স্বাধীন দেশ পেয়ে তারা সন্তানের যন্ত্রণা মুক্তি পেল। আজকে নতুন করে তাদের মধ্যে সেই যন্ত্রণা কাজ করে। আমার ছেলেকে আরো মুক্তিযুদ্ধ করছিল, এমন দেশ দেখার জন্য কি আমার ছেলেকে হারিয়েছি? নিশ্চয়ই না। সেই মায়ের আর্তনাদের জবাব অথবা সান্ত্বনা আমাদেরকে দিতে হলে আমরা যেমন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, ন্যায় বিচার, সাম্য নাকি আইনের শাসন এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠাই ছিল বিএনপির প্রতিশ্রুতি। বিএনপি সেই প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। আঘাত যেটা আসে আসুক, সকল আঘাতকে ফেরত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি কষ্ট না করল, কি অত্যাচার তার উপরে না হলো, কি কারণে অপবাদ দিয়ে তাকে জেল দেওয়া হলো, আজকে সবার জবাব কিন্তু চলে আসছে। আরেকজন পালাইছে, এটা আমার কাছে আশ্চর্য কিছু না, এটা পালাই না পার্টি।
71 বাপে পালাইছে, এইবার কি মায়ে পালাইছে, নাতি নাতিটা তো দেশেই নাই, আর পালাইব কোথায়? ওগুলোও পালাইবে। এটা পালায় না, ওরা পালায়। জিয়াউর রহমান যেমন রণাঙ্গন ছেড়ে পালায় নাই, খালেদা যেমন রণাঙ্গন ছেড়ে পালায় নাই, খালেদা যেমন সকল ষড়যন্ত্রের কাছে মাথা উঁচু করে দৃঢ় প্রত্যয়ের সাথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন। সেই কারণেই আমরা এত শক্তি পেয়েছি। এখনো খালেদা যে আছে, জিয়া রহমানের আদর্শ আছে, এখনো আন্দোলন পরিচালনার দক্ষতা তাদেরই যোগ্য উত্তরসূরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তার দক্ষতা ইতিমধ্যেই জনগণের কাছে প্রতিষ্ঠিত করেছেন। হয়তোবা 1 বছর আগে 1.5 বছর আগে তারেক রহমান বিএনপির শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল, এখন আমার মনে হয় বিএনপির সীমানা গণ্ডি পার হয়ে তারেক রহমান এখন জনগণের নেতা, দেশের নেতা, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফল, সকলের প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বেই শেষ যুদ্ধটা হবে, সেই ভোটের লড়াইটা হবে, সেই ভোটে একটা জনগণ কি জনগণের, অর্থাৎ আপনারা আপনাদের সরকার প্রতিষ্ঠিত করবেন। এর বেশি কিছু বলার নাই। রাজনীতি আপনারা বুঝেন, আকাশ দেখলেই বুঝতেছেন দিনটা কেমন যাবে। এখন রাজনীতি চারিদিকে পর্যবেক্ষণ করলে, তাকাতাকি করলেই বোঝা যায় মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে, একটা আতঙ্ক আছে। নির্বাচনটা হবে কি হবে না, সরকার কি চায় আমরা তো বুঝি না, সরকার নিজেও বুঝে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। সুতরাং সরকার কি চায়, সরকার যদি না বোঝে, আম জনতা কিন্তু ঠিকই বোঝে। এই জন্যই আপনাদেরকে ডাকা, আপনাদের চোখে মুখের ভাষার থেকে আগামী দিন সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমাদের কি করণীয়, আমরা অচিরেই সেই সিদ্ধান্ত নেব এবং আপনাদের ইচ্ছার প্রতিফলন আমাদের সেই সিদ্ধান্তের মধ্যে আসবে। এই কারণে আমরা প্রত্যেকটা জেলায় নানা ধরনের সভা করছি, মানুষের মনটা বোঝার জন্য। মানুষ কি ধৈর্যশীল, মানুষ কি অধৈর্য, মানুষকে নির্বাচন চায় না নির্বাচন চায় না, এটা দেখার জন্য। জিনিসপত্রের দাম আর কি করব, জিনিসপত্রের দাম তো কমে নাই, সচিব যা যায়। এই প্যাকেট লেনদেন কি কমছে, ঘুষ কমছে, কোনটা কমছে? কোনোটাই কমে নাই। কারণ সচিবালয়ে হাসিনাকে লুটপাটে যারা নাকি সহযোগিতা করছে, তারা এখন রাতারাতি বিভিন্ন, কেউ বিএনপি হয়ে গেছে, কেউ জামাত হয়ে গেছে না, কারণ সচিবালয়ে এখন আওয়ামী লীগ নাই। আর 5ই আগস্টের আগে সচিবালয়ে বোমা মারল যদি মারা যেত, একটা বিএনপি বা জামাত মারা যেত, তখন ছিল না। আর আমজনতা এক শব্দ না। আমরা শেষ পর্যন্ত আপনারা খবর পেয়ে থাকবেন সবাই। আমরা বিভিন্নভাবে আপনাদেরকে ছাত্রদের পাশে দাঁড়াতে বলেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক নেতাকে দিয়ে আমরা আহ্বান করেছিলাম, তোমরা অভিভাবকদের সহযোগিতা চাও। সেই জনতা হলো সেই অভিভাবক, ছাত্রদের সেই অভিভাবক আমরা। সুতরাং বিজয়ের ফসলের শিরোপা তোমাদের মাথায় তুলে দিয়েছি। অবহেলা, অযত্নে, অহংকার বোধে সেই শিরোপা যেন মাথার থেকে না পড়ে যায়। তোমরা কষ্ট না পেলেও জাতি কষ্ট পাবে। ইদানকালে যে অহমিকা সুলভ কথাবার্তা, রাজনৈতিক নেতাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা অত্যন্ত গর্হিত অন্যায় কাজ। আমরা উত্তর দিচ্ছি না, ছোটদেরকে উত্তর দিতে নাই, ওদের বয়স আবেগ, আর আমাদের বিবেক এবং ধৈর্য এক হবে না। এটা আমাদের কোনো দুর্বলতা না। আমরা একটি শান্তিপূর্ণ অবস্থায় আমরা একটা সঠিক নির্বাচন চাই, নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন, যেই নির্বাচনে জনগণ হাসতে হাসতে ভোট কেন্দ্রে যাবে, একটা উৎসবের মধ্যে যার যার ভোট সে দিবে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, এবং দিনের ভোট দিনে দিবে, রাখতে দিবে না। এই দাবি তো
আমরা 7ই জানুয়ারি নির্বাচন যখন বর্জন করেছিলাম, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি এবং বিভিন্নভাবে বক্তৃতায় বলেছিলেন লন্ডনে একটি সভা থেকে, আমরা আপনাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি। আমাকে ভোট দেন বা না দেন, আমার দলকে ভোট দেন বা না দেন, সেটা আমার বিষয়বস্তু না। আপনাদের ভোটের আন্দোলনের জন্য আন্দোলন করছি। আপনাদের ভোট যাকে খুশি দেবেন, কিন্তু আমার পাশে দাঁড়ান। জনগণ তার ডাকে দাঁড়িয়েছে। আমরা তো জানি না আগামী নির্বাচনে কে জয়লাভ করবে। জানে জনগণ, জনগণের অন্তরাত্মা, তারা কাকে ভোট দিয়ে সরকার গঠন করবে। তারা যাকে ভোট দিয়ে সরকার গঠন করবে তাদেরকে আমরা ভোট দেবো, নাকি যাকে ভোট দেবো সেই সরকার হইলে, আমরা যদি সরকার হইলাম, না হইলে যে হবে তাকে সালাম দেবো, স্যালুট দেবো, ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেব। ইদানিংকালে কিছু কিছু দলে আর সরকারের ভাবসাবে মনে হয় আগামী নির্বাচন হলে বিএনপি যে কত সিট পাবে তা গণে শেষ করা যাবে না। সেই কারণে এখন বিএনপিকে কিভাবে ঠেকাবে, সেই জন্য এই 71-এর পরাজয়ী শক্তি, 7 নম্বরের পরাজয়ী শক্তি ভিতরে ভিতরে এক হচ্ছে। তারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আমি বলি না বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই সরকার সংস্কার বলে, আরে সংস্কারটা অবশ্যই, সংস্কারটা আমরা 31 দফার সংস্কার চাইছি। আমরা তো 7ই নির্বাচনের আগে আমরা এই সংস্কারের মধ্যে জাতিকে ঐক্যবদ্ধ করেছি। আপনি একটু দেখেন, ভালো করে পড়েন, কোনটা পছন্দ রাখেন, কোনটা পছন্দ না কাটেন, এবং এটা ছুঁয়ে দেন। জাতির সামনে বলেন যে সকল রাজনৈতিক দল এই সংস্কারের প্রস্তাবে একমত পোষণ, তারপরে নির্বাচনটা দিয়ে দেন। কারণ একটা পার্লামেন্টের সংস্কার, একটা সংশোধনী আনার ক্ষমতা আপনার এই সরকারের নাই, আমারও নাই। একটা জনপ্রতিনিধি জনগণ দ্বারা নির্বাচিত হয়ে সেই পার্লামেন্টে গিয়ে তারা আইন পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, সংযোজন করতে পারে, বিযোজন করতে পারে। কিন্তু আম জনতা আর আপনারা, আমরা উইদাউট দি পার্লামেন্ট উই ক্যান নট রিফর্ম এনি কনস্টিটিউশনাল পয়েন্ট। তাহলে সারাদিন সংস্কারের জারিগান কান কেন? এই জারিগান তো শোনার দরকার নাই। আপনি এখন একটা ভোট দিবেন, একটা ভোট হওয়ার জন্য কতটুকু সময় লাগে এটা আমরা তো জানি না। এবং একটা বাড়িতে দুপুরের খাওয়া কখন শুরু করলে দুপুরের খাওয়া মেহমানদের খাওয়ানো যায়, ওই বাড়ির গৃহকর্তী কিন্তু জানে কখন রান্নাটা শুরু করবে। তো সুতরাং কতকাল সময় লাগবে, কতকাল সময় লাগবে আপনার সংস্কার করতে? ওই কথাটাই বলে ফেলেন নাকি? আমার মনে হয় আপনাদের অনন্তকাল লাগবে। তার মানে সারা জীবনের জন্য দরকার এই অন্তর্বর্তীকালীন সরকার, এরকম ভাবটা না। কিন্তু জনগণ বলতে চায় এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। কি একমত? তাহলে বলেন এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ না। ডক্টর ইউনূস সাহেব বলছেন ছাত্ররা তাদের ক্ষমতায় আনছে, উনি এখন ছাত্রদের খেদমত নিয়ে ব্যস্ত। জনগণের জাহান্নামে যাক, চালের দাম কত বাড়লো কিছু আসে যায় না, তেলের দাম বাড়লো কিনা তাও আসে যায় না, বিদ্যুতের দাম কমাইব না আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। তার মানে তাদের দায়বদ্ধতা জনগণের কাছে নাই। তাদের মাত্র দায়বদ্ধতা আছে ছাত্রদের কাছে। ছাত্রদের প্রতিনিধি ডাইনামাইট 3 জন বসে নিচ্ছেন, আর সারা রাত্রি বসে তারা দল বানান। শতফুল ফুটতে দাও। জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল ব্যান করে নাই।